বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয় রাজনীতি কোন পথে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে একজন অতিথিকে রেখেছি। তিনি হলেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। স্বাগত ডাক্তার মোস্তাফিজ, আপনাকে আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ জানাই। আমরা সত্যি আজকে খুব প্রাণবন্ত আলোচনা করব। আপনি অত্যন্ত একজন সিজন পলিটিশিয়ান, বাংলাদেশে লেবার পার্টির নেতৃত্ব দিচ্ছেন বহুদিন যাবৎ। একজন চিকিৎসক হয়েও আপনি একজন রাজনীতিবিদে পরিণত হলেন, কেন এটা করলেন? ধন্যবাদ। আমি শুরুতেই মহান মুক্তিযুদ্ধের এবং ২৪-এর গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন, বিশেষ করে লেবার পার্টির নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের নেতা নাঈম হাওলাদার সহ সবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। রাজনীতি এটা সমাজের জন্য, আর চিকিৎসাটা ব্যক্তির জন্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়েও জাতি বড়। আমি এক মানুষের জন্য, জাতির জন্য, দেশের জন্য কাজ করার জন্য রাজনীতিকে বেছে নিয়েছি। এটাই। কিন্তু আপনার এইম ইন লাইফ তো রাজনীতি ছিল না। আপনি যখন ক্লাসে এই রচনা লিখেছেন ইংলিশে বা বাংলায়, এইম ইন লাইফ আপনি তো লিখেছেন ডাক্তার, এই জন্য আপনি ডাক্তারে পরিণত হয়েছেন। হঠাৎ করে এই জাতীয় পর্যায়ে সেই সময় কেন লিখেন না এইম ইন লাইফ টু বিকাম এ লিডার, পলিটিক্যাল লিডার? ধন্যবাদ। মনে করেন আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, আমরা আসলে যারা তৃণমূল থেকে উঠেছি, আমরা কৃষক পরিবার থেকে, আমার বাবা একজন শিক্ষক পরিবার থেকে আমার উঠে আসা। তো আসলে আমরা যারা লেখাপড়া করি, দেখা গেছে যে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করি তারা গিয়ে চাকরি করি, আবার যারা সোশ্যাল ওয়ার্ক নিয়ে বা সমাজকর্ম নিয়ে লেখাপড়া করে তারা গিয়ে দেখা গেছে ব্যাংকার হয়, আবার যারা দেখা গেছে যে এই আমাদের নিয়ে ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করে তারা রাজনীতিবিদ হয়। আসলে আমাদের লেখাপড়াগুলোর ভিতরে তালগোল পাকানো, এখানে তালগোল না, আপনারা তালগোল পাকিয়েছেন রাজনীতিবিদরা। সেটা যদি বলি এইভাবে, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আপনার পেছনে বুয়েটে দেশের জনগণের বিপুল পরিমাণ অর্থ আপনার পিছনে ব্যয় হয়, কেননা আপনি একজন ভালো স্টুডেন্ট হিসেবে আপনি বুয়েটে চান্স পেয়েছেন। আগের লেখাপড়াটাও ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু ফ্রি পড়েছেন আপনি, কথার কথা, নাহলে আপনি চান্স পেতেন না বুয়েটে। আপনার পিছনে এই দেশের মানুষের বিশাল অর্থ খরচ হয়েছে। আপনি ডাক্তার হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে কিংবা অন্য সিলেট মেডিকেল কলেজ থেকে। এই ডাক্তার হওয়ার পিছনে এই দেশের মানুষের ঘামের পয়সা রয়েছে। আপনি আপনার কর্মজীবনে এসে এই বাংলাদেশের মতো দেশে, অন্য কোনো দেশে এরকম উদাহরণ খুবই কম। হঠাৎ করে দেখা যায় বিভিন্ন কেউ শিল্পী থেকে গায়ক হিসেবে ছিল, অভিনেতা হিসেবে ছিল, হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে যায়। আপনি যেমন ডাক্তার থেকে হয়ে গেছেন। এতে কি ইকোনমিক্সের ভাষায় যে কথাটা বলা হয়েছে, শ্রমের শ্রেণীবিন্যাস, ডিভিশন অফ ওয়ার্ক, অর্থাৎ যে কাজের জন্য প্রশিক্ষিত সেই কাজেই তার যাওয়া উচিত, তাহলে দেশের উন্নতি হয় এবং বিভিন্ন সেক্টরের উন্নতি লাভ করবে। এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? না, ঠিক, আপনি সঠিক বলেছেন, কিন্তু তারপরে একটা বিষয় হচ্ছে যে রাষ্ট্র তো সবার, ডাক্তারের রাষ্ট্র, ইঞ্জিনিয়ারের রাষ্ট্র, শ্রমিকের রাষ্ট্র, এবং একটা রাষ্ট্র যখন গঠন প্রক্রিয়ায় থাকে, রাষ্ট্র যখন পরিচালনার প্রশ্ন আসে, তখন এখানে শ্রমিকের প্রতিনিধি থাকবে, ডাক্তারের প্রতিনিধি থাকবে। আমরা যে কথাটা বলি যে পেশাজীবী, কর্মজীবী এবং শ্রমজীবী সমস্ত পেশার মানুষকে রাষ্ট্রের অংশীদারিত্ব দেওয়ার জন্য তাদের প্রতিনিধি থাকা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা চিকিৎসক বা চিকিৎসা পেশায় আছি, আমাদের তো, আমি একজন মানুষকে সুস্থ করার জন্য কাজ করতে গিয়ে যখন আমরা বুঝতে পেরেছি যে আমি একজন মানুষের সুস্থর চেয়ে আমার সমাজটাকে সুস্থ করা দরকার। আমাদের যে রাজনীতির যে অবস্থা, আপনি আজকে যেই বিষয়ে নির্ধারণ করেছেন রাজনীতি কোন পথে, বাংলাদেশের যে অসুস্থ রাজনীতি, এই অসুস্থ রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য আমি মনে করি সচেতন চিকিৎসক, সচেতন আমাদের ইঞ্জিনিয়ার,
সচেতন ডাক্তার, সচেতন আরো যেই সমস্ত বিভিন্ন পেশার যারা আছেন তাদেরও এগিয়ে আসা উচিত, তাহলে আমাদের সমাজ সুস্থ হবে। তাহলে তার মানে আপনি একজন অতি বলবো যে মৌলবাদী রাজনীতিবিদ, অর্থাৎ রাজনীতির মৌল বিষয়েই আপনি চাচ্ছেন যে যে কোনো পেশা থেকেই রাজনীতিবিদ হওয়াটা উচিত বলে মনে করেন। তার মানে ইকোনমিক্সের সেই থিওরিটা আপনি বিশ্বাসী নন, ডিভিশন অফ ওয়ার্ক। আমাদের স্লোগানটা হওয়া দরকার যে সবার আগে দেশ, আমরা দেশকে ভালোবাসি, তাহলে কি মনে করেন না সরকারের অর্থটা যে এই যে রাষ্ট্রীয় অর্থটা ব্যয় হলো আপনার পিছনে, কিংবা কোনো ইঞ্জিনিয়ারের পিছনে, কিংবা কোনো ডাক্তারের পিছনে, কিংবা অন্যান্য পেশাজীবীর পিছনে, তাহলে এই রাষ্ট্রীয় অর্থটা অপচয় হয়েছে? না, এটা এই কারণে অপচয় হয় না। দেখবেন যে একজন ডাক্তার সে যখন একটা সমাজের একটা জনপ্রতিনিধি যখন হবে, তার কারণে, তার দক্ষতার কারণে, তার দৃঢ় নেতৃত্বের কারণে, সৎ নিষ্ঠাবোধের কারণে সে সমাজে একজন ডাক্তার হিসাবে তিনি তো প্রতিষ্ঠিত আছেন, কিন্তু তিনি সমাজ সংস্কারের জন্য আরো যেই ভূমিকা রাখেন, এতে রাষ্ট্রের আরো অনেক রাষ্ট্র উপকৃত হয় বলে আমি মনে করি। ডক্টর ইরান, আপনি কিন্তু ইরান নামে খুব সুপরিচিত, আপনার নামের সাথে ইরান শব্দটা আসলো কি করে? আপনি কি ইরানের বংশোদ্ভূত? না, আমি ইরানে কখনো যাইনি। জি, ইরানে আমার জন্ম হয়নি। আপনি জানেন যে মুসলিম বিশ্বের ভিতরে যেই দেশগুলো ইসলাম এবং মুসলমানদের জন্য খুব রিলায়েবল, আমরা যাদেরকে আদর্শিক জায়গাতে ওন করি, এবং আজকে পরাশক্তির দিক থেকেও কিন্তু ইরান বিশ্বে নাম্বার 1 জায়গায় অবস্থান করছে। বিশেষ করে আমাদের ইসলামিক কালচারটা আমাদের বাংলাদেশের দেখবেন আপনি যে অনেক আগে থেকে এখানে তাদের কালচারাল অনেক কার্যক্রম ছিল, এবং এর প্রভাবে আমার পরিবার প্রভাবিত, এবং ইরানের আয়াতুল্লাহ খামেনির সেই বিপ্লব, ডিসিডেন্ট অফ ইরান, যেটা পারস্য সাম্রাজ্য ছিল, পারস্য সাম্রাজ্য থেকে কি আপনার বরিশালে আগমন করেছিলেন? ওইরকম না, আমি ওই যে আমাদের ইরানি যেই কালচারটাকে পরিবার ধারণ করে বিধায় আমার উপরে এই ইরান নামটা আর কি চলে আসছে। আচ্ছা, ওই থেকে আর কি মোস্তাফিজুর রহমান ইরান নামে আমি পরিচিত। আচ্ছা, আমাদের ডাক্তার মোস্তাফিজ, আপনি বলুন, এই যে আমরা একটা রাজনীতি নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশে এই ছাত্র রাজনীতির নামে আমরা বিগত দীর্ঘ বছর ধরে স্বাধীনতার পর থেকে দেখছি হেন কোনো অপরাধ নাই যেটা হচ্ছে না ছাত্র রাজনীতির নামে। আর এক শ্রেণীর ভালো ভালো ছাত্রগুলো তারা নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতিতে যুক্ত হয়ে, টেন্ডারবাজি, নারীবাজি, আপনার নানা ধরনের অপকর্ম করে তারা একেবারে রাজনীতিকে এমনভাবে কালিমালিপ্ত করেছে যে রাজনীতির প্রতি ভীতসদ্য আজকে মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের আচরণে। আমরা বিগত সময়ে দেখেছি বিভিন্ন ইউনিভার্সিটিতে দা ওয়ে তারা এই অকামগুলো করছে। এই কারণে আপনি কি একজন রাজনীতিবিদ হিসেবে মনে করেন অনেক দেশের মতো বাংলাদেশেও ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত? ধন্যবাদ। আসলে আমরা এমন একটা সময় রাজনীতির ময়দানে আছি যখন মানুষের, আপনি জানবেন যে আমাদের বরিশালে আমার বাড়ি, পিরোজপুরে। আমাদের অঞ্চলের মানুষ আগেকার দিনে 7 জন সুদখোর ঘুষখোরের নাম যদি ধানের গোলার ভিতরে রেখে দিত, তাহলে ওখান থেকে পোকামাকড় বের হয়ে চলে যেত। কিন্তু আমরা যেই সময়টায় অবস্থান করেছি, আপনি যদি 7 জন এমপি বা মন্ত্রী বা রাজনৈতিক করাপ্টেড 7 জন নেতার নাম লিখে যদি আপনি এই ধানের গোলায়, চালের গোলায় আপনি রেখে দেন, নিশ্চিত যে ওখানে কোনো পোকামাকড় প্রবেশ করবে না ওই নামগুলোর ঘৃণার কারণে। তো আমাদের এই যে রাজনীতির যে অসুস্থতা, রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, এটার জন্য মূল রাজনীতি দায়ী। মানে প্রধান রাজনৈতিক দলগুলো যদি চায় যে বাংলাদেশের সুস্থ ধারার ছাত্র রাজনীতি হবে, তাহলে এটা সম্ভব। আমরা ছাত্র রাজনীতি এবং ছাত্রদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করছি। আচ্ছা, এখানে আপনি দেখবেন যে ছাত্রদের যেই ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে বিদ্যমান রয়েছে, এরা তাদের ছাত্রদের হলের যেই সমস্যা, ক্যাম্পাসে যেই সমস্যাগুলো রয়েছে, তার যে শিক্ষা সরঞ্জামাদির যে মূল্য বৃদ্ধি, আপনার ক্যাম্পাসের সংখ্যা বাড়ানো, নাইট শিফট, ডে শিফট করা, এই যে আমার বক্তব্য হচ্ছে যে যেই ছাত্রদের বিরাজমান সমস্যা নিয়ে কিন্তু তাদের কোনো কর্মসূচি নাই, নাই। তারা কিন্তু মূল দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মিছিলে সাপ্লাই দেওয়ার জন্য, লোক বাড়ানোর জন্য, এটাই হচ্ছে তাদের কাজ। আর ছাত্র রাজনীতিটা হওয়া উচিত ছিল ক্যাম্পাস ভিত্তিক, কিন্তু আমরা এটাকে আমাদের ক্ষমতার জন্য এটাকে আমরা নিয়ে গিয়েছি। আমরা গিয়েছি থানা, মহানগর,
কেন্দ্র, এভাবে আমরা করেছি। এটা হওয়া উচিত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। না, কিন্তু তা তো হচ্ছে না। আপনি ওই পরিস্থিতিতে যেতে পারবেন না, সে আদর্শ পরিবেশে। তার মানে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে, ভেটারান রাজনীতিবিদ হিসাবে আপনি বলুন, এই ধরনের রাজনীতিকে আদৌ প্রয়োজন কিনা? এক কথায়, এক নম্বর, ছাত্র রাজনীতিকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ আমাদের যেই 47-এর পরে আমাদের না হোক, তখন তো পরাধীন ছিল, এখন তো স্বাধীন। আপনি 52 ভাষা আন্দোলন বলেন, এটা আমাদের বড় অর্জন, আমাদের মূল জায়গাটা, স্ট্রিমটা, আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ যেই 17 বছর আমরা পরাধীন ছিলাম, গণতন্ত্র থেকে দূরে ছিলাম, ভোটের অধিকার থেকে দূরে ছিলাম, কোনো স্বপ্ন দেখতে পারি নাই, সেই স্বপ্নের যে দেখার জন্য আপনি দেখবেন যে আমাদের বিএনপির মহাসচিব অনেক জায়গাতে, আমার অনেক প্রোগ্রামেও আক্ষেপ করে বলতো যে আমরা একটা সময় দেখতাম ঢাকা ইউনিভার্সিটি থেকে গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ছাত্ররা গর্জে উঠে, সেই ছাত্ররা আজকে নিশ্চুপ, স্তব্ধ হয়ে গিয়েছে। এই কথাগুলো আমরা আমাদের রাজনীতিবিদরা অনেকেই বলেছি, কিন্তু দেখেন ইতিহাসের বাঁকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয়েছে। আমাদের সেই দামাল ছেলেরা যেই সময়টায় ফেসবুক, সোশ্যাল মিডিয়া নিয়ে একবারে মনে করেন মত্ত হয়ে থাকার মতো অবস্থা, রাজনীতিবিদরা স্বীকারই করেন না এখন যে না, এটা আমাদের রাজনীতিবিদরাই পরিবর্তন করেছে। অনেকে বলতে শুনি, এই অবদানকে যারা অস্বীকার করবে, তারা জাতির এই অর্জনকে অস্বীকার করা মানে আমাদেরকে একটা পিছনের দিকে ঠেলে নেওয়া শামিল বলে আমি মনে করি। কারণ আপনি দেখেছেন যে মানুষ, বাংলাদেশের জনগণ ভেবেছিল যে এই গণতন্ত্র হত্যাকারী খুনি হাসিনার মৃত্যু ছাড়া এই সরকারের কোনো পতন হবে না। কিন্তু সেই জায়গাতে আমরা দেখেছি যে 1 তারিখে আমাদের কর্মসূচি দেওয়া হলো, আমাদের ছাত্ররা দিল যে ফেসবুকে আমরা লাল ব্যবহার করব, আমাদের। এরপরে 2 তারিখে আপনি দেখবেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে আমি লেবার পার্টির ছাত্র মিশনের নেতাকর্মীদেরকে নিয়ে আমি নিজে উপস্থিত হয়েছি এবং সেখানে আমি স্লোগান ধরেছি, আমি তাদের সাথে একত্রে কাজ করেছি। ঠিক আছে, আমিও যেমন 2 তারিখে আপনার সাংবাদিক সম্মেলন করেছি আমাদের আর্মির লোকদের নিয়ে, আপনাদের রাওয়ার ওখানে একটা অনেক কর্মসূচি করেছেন, তারপরে 4 তারিখে হলো আমরা মিছিল বের করেছি 2 তারিখে। এই যে আন্দোলনটা তো শুধু সেদিনে, আমি তো ব্যক্তিগতভাবে সেই 2010 সাল থেকে আন্দোলনে রত। আপনারা 2010 সাল থেকে, আমরা 2007 সালে যখন মনে করেন এই বাংলাদেশে 1-11-এর আগে, নির্বাচন হওয়ার আগেই আমাদেরকে বেগম খালেদা জিয়া আমাদের 10টা রাজনৈতিক দলকে ডেকেছিল এবং তিনি আমাদেরকে একটা ফরম্যাট বলল যে নির্বাচনের দিকে যাচ্ছে এবং আমাকে ডিজিএফআই থেকে বা মানে একটা জায়গা থেকে বলা হচ্ছে যে এই কয়টা আসন দেওয়া হবে, আমি নির্বাচনে যাব কিনা। আমরা ওই সময় বিএনপিকে পরামর্শ দিয়েছিলাম যে এই নির্বাচনে যাওয়া, আপনি যেখানে নিশ্চিত হচ্ছেন যে 30টার কম আসন দেয়া হবে, সেখানে আপনার যাওয়াটা সঠিক হবে না। কেননা যেখানে রেজাল্ট যেখানে নির্ধারিত হয় সেখানে যাওয়া কোনো গণতন্ত্র। তারপরেও অনেকের চাপাচাপিতে আপনি জানেন যে আমাদের এই বিএনপির সাথে আরো অনেকগুলো রাজনৈতিক দল, আমরা ভালো জায়গায় আপনি এসে গেছেন মোস্তাফিজ সাহেব। আপনি বলুন, এখন আপনারা যে একটা জোট ছিলেন বিএনপির নেতৃত্বে, আপনাদের পথের আপনাদের মতের দলগুলোকে নিয়ে, সেটার এক্সিস্টেন্স সম্পর্কে বলুন। দেখুন, আমাদের বিএনপির, আমি এটাকে বিএনপির ভুল বলবো না, বিএনপি কি চিন্তা করেছে বা তৎকালীন সময় আমাদেরকেও বলেছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সময় আমরা মনে করি যে 20 দলীয় জোট বিদ্যমান থাকার চেয়ে আমরা এইটার আপাতত আমরা এটার কার্যক্রম আমরা না চালিয়ে আমরা যুগপথভাবে আমরা কাজ করব, যার যার জায়গা থেকে কাজ করব। কেন ঐক্যবদ্ধ না হয়ে যুগপথ কেন? কিন্তু এইটা আমাদের তো কিছু মানুষের প্রশ্ন ছিল যে যখন আমরা দেখতেছিলাম যে বিগত 14-15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে, তারা জোটকে আরো শক্তিশালী করছে, আর আমরা এখানে জোটকে নিষ্ক্রিয় করতেছি, থেকেও তারা যেখানে প্রয়োজন ছিল না আমরা জোটকে নিষ্ক্রিয় করেছি। এটা আসলে আমরা যারা মনে করেছি, কিন্তু আমাদের মনে করাই তো কিছু যায় আসে না। বিদেশি চক্রান্তে পড়েছেন আপনারা? এটা আমরা বলতে পারবো না, এই কারণে যেটা বিএনপি বড় দল, আমরা ছিলাম সেখানে তাদের শরিক দল, তাদের সিদ্ধান্ত তো আমাদেরকে মেনে নিতে হবে। তারা যখন জোট রাখতে চাচ্ছেন না, কিন্তু তাদের সাথে তারা আমাদেরকে নিয়ে এই আপনি জানেন যে যুগপথ আন্দোলনে যেই কয়টা রাজনৈতিক দল রাজপথে অবস্থান করেছে, আমরা তার ভিতরে ছিলাম এবং আমরা প্রত্যেকটা কর্মসূচি, এবং এই যে 7 তারিখে 7ই জানুয়ারি নির্বাচনের দিনেও আমরা কিন্তু হরতাল পালন করেছি এবং রাস্তায় আমরা। ঠিক আছে, সেগুলো আমরা ঐতিহাসিক আর যাব না। তার মানে আপনারাও দলগতভাবে একটা স্থির অবস্থা থাকতে পারেননি, যেভাবে আওয়ামী লীগ রেখে থেকেছিল। বিশাল ক্ষমতার অধিকারী হয়েও তারা তাদের জোটকে ভেঙে দেয়নি।
ছোট হলেও একজনের দল হলেও তারা তাদেরকে সাথে রেখেছে। কিন্তু আপনারা তাহলে বোঝা যায় আপনারা আন্দোলনে ব্যর্থ হয়েছেন আপনাদের অনৈক্য। দেখুন, আমরা আন্দোলনে ব্যর্থ হই নাই। অবশ্যই আমরা এই যে আজকে আমাদের ছাত্ররা, আমাদের ছোট ভাই বলি, ছাত্র বলি, আমাদের অনেকে আমাদের সন্তানের চেয়েও অনেকে ছোট আছে যারা আপনাদের দলীয় কর্মী নয়। এখন আমাদের দলীয় কর্মীর বিষয় না, এখানে জাতীয় স্বার্থের বিষয়টা। আমি আপনাকে বলেছি যে 2 তারিখে আমরা শহীদ মিনারে গিয়েছি, 3 তারিখে, 4 তারিখে, 5 তারিখে। 5 তারিখ তো আওয়ামী লীগের লোকজনও রাস্তায় নেমেছে, ওইটার সাথে মিলাবো না। তো এই যে আন্দোলনগুলোতে আমরা ছিলাম, আমরা কিন্তু দীর্ঘ 17টি বছর বিএনপি, জামাত, লেবার পার্টি, আমরা কিন্তু এই আন্দোলনে এর ভিতরে আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, 1 লাখের উপরে মামলা হয়েছে, 1 কোটির বেশি আসামি হয়েছে। আমি নিজে 5 বার গ্রেফতার হয়েছি, আমাকে যুবলীগ হামলা করেছে। আমার ইরান ভাই যতই করেন আপনাদের মিছিল মিটিংয়ে, যখন আপনারা মিটিংয়ে বসেছেন বিভিন্ন জায়গায়, একটা সাউন্ড গ্রেনেড মারার পরে দেখা গেল শুধু স্যান্ডেল পাওয়া যায়, মানুষ নাই। দেখুন, এইটাই না, আমি আপনার কাছ থেকে আমাদের সংক্ষেপে আমি সবগুলোর প্রশ্নের উত্তর নিতে চাই আপনার কাছ থেকে। এটাই বাস্তবতা। আপনারা বসে আছেন, অবস্থান ধর্মঘট করেছেন, সেখানে একটা গ্রেনেড ফাঁড়া হলো, সাউন্ড গ্রেনেড, তথা ধোঁয়ার কুণ্ডলি, দেখা গেল কিছুক্ষণ পরে দেখি খালি স্যান্ডেল পরে আছে, আর কিছু নাই। এইটা হলো আমাদের সন্তানরা এবং আমরা যারা সরাসরি আন্দোলনে যুক্ত ছিলাম, এটা স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন মাস্টার মাইন্ড। এটা আপনারা অস্বীকার করতে পারবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া হবে ব্যর্থতা। আপনার ঐক্যই ছিল না, আপনি কিভাবে আন্দোলন করবেন? কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। অদৃশ্যে যা কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটা আমরা মানি। কিন্তু এটা বাস্তবতা, আপনাকে অস্বীকার করার সুযোগ নেই। এই যে 2 তারিখ থেকে আমরা যে এই শহীদ মিনারে ওখানে গিয়েছি, আপনি সেখানে ছাত্রদল, যুবদল, জামাত ইসলামী, ছাত্র শিবির, লেবার পার্টি, ছাত্র মিশন, আমরা কিন্তু কোনো ব্যানার নিয়ে যাইনি। আমরা কোনো ব্যানার নিয়ে যাইনি। আমরা চেয়েছি, আমাদের প্রথম 1 দফার দাবি ছিল যে হাসিনার পদত্যাগ, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। আমরা বিশ্বাস করেছি যে ছাত্রদেরকে সামনে রেখে, আপনি দেখেছেন যে অনেকবার এই আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে, সরকারের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছে, এই আন্দোলনে বিরোধী দল বিভিন্নভাবে তারা অনুপ্রবেশ করেছে, বিভিন্নভাবে করেছে। এই অনুপ্রবেশ বা এখানের যে রসদ, এখানে যে লোক সাপ্লাই, এগুলো তো আমরাই দিয়েছি, আমরাই ছিলাম। জনাব ইরান, এবার আসুন এই যে রাজনৈতিক অবস্থা বর্তমানে, আপনারা যেখানে প্রস্তুতি নিয়েছিলেন যে 29 সালের আগে আর রাজনীতি থাকবে না, 29 সালে নতুন ইলেকশন হবে, আমরা আবার নতুন করে সরকার গঠন করব, ততদিন হাসিনা বুড়া হয়ে যাবে, মারা যাবে, এই প্রস্তুতি কিন্তু আপনারা নিয়েই ফেলেছিলেন। অতঃপর আল্লাহর বিশেষ রহমতে, আবাবিল পাখিদের আগমনে এবং সেনাপ্রধানের একটা সিদ্ধান্তের কারণে রক্তপাতটা বন্ধ হলো এবং দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। আপনারা রাজনীতিবিদরা ঝেঁকে উঠে গেলেন, ঘা যারা দিয়ে উঠলেন। উঠার পরে প্রথমত আপনারা বলতেন যে সংস্কার হোক, ভালোভাবে হোক, আরও দেশটাকে একটা ভাঙা ঘর সাইক্লোনে উড়িয়ে নিয়েছে, ঘরের বেড়া নাই, ঘরের খুঁটি ভেঙে পড়েছে, এই ঘরটা মেরামত না করে তো ঘরের ভিতর উঠানো যাবে না। আপনাদের বরিশালে তো এই ধরনের সাইক্লোন হয়, ঘর মেরামত করতে অনেক সময় লাগে আপনাদের, তাই নয় কি? আর এই সাইক্লোনটা তো জ্যানতেন সাইক্লোন ছিল না। কিন্তু আপনার ঘর মেরামতের আগেই এখন দেখি আপনারা রাজনীতিবিদরা অনেকেই অস্থির হয়ে গেছেন। আমি একজন আপনাদের পেশার লোক নই, কিন্তু আমি বুঝতে পারছি যে আপনারা অস্থির হয়ে গেছেন। কেন এত অস্থির? দেখুন, আসলে রাজনীতি, প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু মেইন হচ্ছে গিয়ে ক্ষমতায় যাওয়া। আচ্ছা, এটা দল বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, নতুন হোক, পুরাতন হোক, একটা দলকে তার নির্বাচন বা তার ক্ষমতায় না গিয়ে তো সে তার লক্ষ্য, উদ্দেশ্য, তার যেই রাষ্ট্র পরিচালনা বলেন, মানুষের সেবা বলেন, এর কোনোভাবে সম্ভব না। আজকে আমরা যারা আন্দোলনরত যেই দলগুলো ছিলাম, আমরা কিন্তু 7ই জানুয়ারি নির্বাচন আমরা বর্জন করেছি এবং আমাদের সাথে এখানে দেশপ্রেমিক অনেক রাজনৈতিক দল বর্জন করেছে। আমরা লাগাতার প্রোগ্রাম দিয়ে যাচ্ছি। যখন এই ছাত্ররা তাদের এই দাবি নিয়ে রাজপথে, প্রথম তাদের কোটার দাবিতে তারা যখন প্রথম রাস্তায় নামে 18 তারিখ, ওই দিনও কিন্তু আমাদের 1 দফার কর্মসূচি, যেদিন তারা তাদের 1 দফা, তাদের পক্ষ থেকে 1 দফা ঘোষণা করেছে, সেদিনও কিন্তু আমাদের 1 দফা কর্মসূচি। তার মানে আমরা কিন্তু বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা কিন্তু আমাদের আন্দোলন ময়দানে কিন্তু আমরা বিদ্যমান ছিলাম, আমাদের কর্মকাণ্ড, কর্মসূচি চলমান ছিল। এর ভিতরে আমাদের ছাত্ররা, তাদের উপরে যেভাবে গুলি করা হয়েছে ন্যাক্কারজনকভাবে, তাদের যেভাবে গণহত্যা করা হয়েছে, আমরা তার প্রতিবাদ করেছি, আমরা তাদেরকে সমর্থন করেছি, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং একটা পর্যায়ে কিন্তু এখন নির্বাচনটা আমাদের চাওয়া কোনো অন্যায় নাই।
প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন চাই। সমর্থন করছেন যে আপনার এই আপনার ঘর মেরামতের আগেই না, আমরা ঘর মেরামত না, আপনি জানেন যে লেবার পার্টি সহ 26টি রাজনৈতিক দলের কাছে পরামর্শ চেয়েছে, আমরা কিন্তু পরামর্শ দিয়েছি, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি, আমরা কি আমরা সংস্কার চাই তাই বলেছি। কিন্তু আমি ধন্যবাদ জানাই এই সরকারকে, এই সরকার ইতিমধ্যে অনেক ভালো কাজ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ না দিলে কৃপণ হিসাবে জাতির সামনে উপস্থাপিত হব। আপনি জানেন যে মাহে রমজানে তারা যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যেই ভূমিকা রেখেছে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আইন শৃঙ্খলা রক্ষা করছে সেনাবাহিনী, সেই সেখানে ধন্যবাদ দিবেন না? আপনার বিদ্যুৎ সংকট নিরসনে তারা বিরাট একটা ভূমিকা পালন করেছে। অর্থনৈতিক সংকট এবং প্রবৃদ্ধি যে আমাদের যেই জায়গা থেকে খুনি হাসিনা যেভাবে বিভিন্ন জায়গা থেকে লোন এবং অর্থ পাচার করে লুটপাট করে বাংলাদেশকে একটা শ্মশানে তৈরি করেছিল, সেই জায়গা থেকে এই ভঙ্গুর অর্থনীতিকে আজকে একটা সমৃদ্ধির বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এজন্য তাকে ধন্যবাদ জানাই। 37% আপনি জানেন শুল্ক আরোপ করেছিল আমেরিকা, এর শুধু বাংলাদেশ নয়, প্রায় 75টার মতো দেশে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট, তার একটা আবেদনের কারণে পুরো 75টি দেশ এটা সুফল পেয়েছে আগামী 3 মাস এটা অ্যাকসেপ্ট। এই জন্য আমি আবারও তাকে ধন্যবাদ জানাই। আপনি এই ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এটা সরকারের অর্জন, এবং 7টি কমিশন গঠন করেছে, যেই 7টি কমিশনের কারণে আজকে আমরা স্বপ্ন দেখছি যে আমরা বাংলাদেশের একটা সংস্কার, রাজনীতিতে সংস্কার, আমাদের প্রশাসনের সংস্কার, আমাদের পুলিশ প্রশাসনের সংস্কার আমরা স্বপ্ন দেখছি। তো এখন এই সরকারের পাশাপাশি অনেকগুলো ব্যর্থতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সরকারের বাণিজ্য মন্ত্রী তিনি কোন কোঠায় কোন কারণে তাকে নেওয়া হয়েছে আমরা জানি না। আমরা মোস্তাফিজ ভাই আমরা ওই প্রসঙ্গে যাব না, আমি একটু না বললে আমার, আপনি জানেন যে গতকালকে 14 টাকা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। এই উপদেষ্টা যেদিন ক্ষমতা দায়িত্ব নিয়েছে তার 7 দিন পরে 8 টাকা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। উপদেষ্টার দোষ? আমি মনে করি যে উপদেষ্টা কালোবাজারি সিন্ডিকেটের কাছে আত্মসমর্পণ করেছে, তিনি তার মেরুদণ্ড সোজা করে তিনি ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, এবং এটার উপহার হিসেবে আমি বিশ্বাস করতে চাই না যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে যেখানে তাকে অপসারণ করা উচিত ছিল এই ব্যর্থতার দায়ে, সেখানে তাকে আরো 2টি মন্ত্রণালয় নতুন করে দেওয়া হয়েছে। এজন্য আমি এটা তীব্র নিন্দা জানাই। এবং আপনি জানেন যে গতকালকে আমাদের বাংলাদেশের গত কয়েকদিন আগে একটা সামিট দেখেছেন যে বাণিজ্যের যে একটা সম্মেলন হয়েছে, সেই সম্মেলনের পরে এই আওয়ামী লীগের প্রেতাত্মারা এই সরকারের উপর ভর করে, এই সরকারের প্রায় 1/2 ডজনের বেশি উপদেষ্টা রয়েছে যারা আওয়ামী লীগের দোসর, বিভিন্নভাবে আওয়ামী লীগ দ্বারা উপকৃত হয়েছে, আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে, তারা পরামর্শ দিয়ে এই সরকারকে দিয়ে আবার নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। তাহলে এটা আমি মনে করি মিস্টার ইরান আমাকে আপনাকে প্রশ্ন করতেই হয়। আপনারা বললেন পুরো উদুর পিন্ডি ভুজরগারে চাপিয়ে দিলেন যে আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে, আপনারা রাজনৈতিক দল হয়ে আওয়ামী লীগের নেতাদেরকে যারা সন্ত্রাসী ছিল, যারা চাঁদাবাজি করেছে, যারা হত্যা করেছে, রাহাজানি করেছে, তাদেরকে আপনাদের দলে বিভিন্ন পদে দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো, ওটা আপনারা বলছেন না কেন? দেখুন, এটা যারা করছে তাদেরকে আপনাকে দোষী করতে হবে। আমি বিশ্বাস করতে চাই না যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা কোনো আওয়ামী লীগকে দলে পুনর্বাসন করবে। আমি বিশ্বাস করতে যাই না যেই দলের লোকজনকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরকে বিভিন্ন তাদের নেতা নেত্রীদেরকে, আপনি জানেন যে বিএনপির মতো দলের নেত্রী আজকে তাদেরকে কিভাবে বালুট্টে রাখ দিয়ে তাকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল, বছরের পর বছর তাকে হাসপাতালে তাকে জেলে নেওয়া হয়েছিল মিথ্যা মামলায়, এবং তারেক রহমান আজকে 18-19 বছর যাবৎ দেশান্তরী, এবং আরাফাত রহমান কোকো তাকে হত্যা করা হয়েছে। এরপরে আমি বিশ্বাস করতে চাই না যে তারা করেছে। যদি কোথাও দুই একটা হতে থাকে, না আমি নাম নিয়ে বললাম যে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় এটা আসলে সত্য না, এগুলো মিডিয়া, কিছু মিডিয়া, এবং আপনি জানেন যে এই পতিত সরকার এবং তাদের সমস্ত জায়গায় তাদের লোক আছে, মিডিয়াগুলো বলেন, পুলিশ প্রশাসন বলেন, সচিবালয় বলেন, রাজনীতিতে অবশ্যই আছে, রাজনীতির দৃশ্যমান নাই। আমি মনে করি যে আজকে যে সরকার পরিচালনা হচ্ছে এটা একটা সর্বদলীয় সরকার, এখানে আওয়ামী লীগও বিদ্যমান আছে। এখানে আওয়ামী লীগ না, আপনি একপক্ষীয় দোষ দিচ্ছেন কেন? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি হয়তো আপনার বাধ্যবাধকতার কারণে বলছেন না। আচ্ছা, এই বাধ্যবাধকতায় আসি, আমি বিভিন্ন দেশে দেখি, ওই আপনি ব্রিটেনে যদি যান কিংবা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজ, ইভেন আমেরিকাতেও নিজ দলের অন্যায়ের বিরুদ্ধে নিজ দলের এমপি, নিজ দলের সাংসদ, নিজ দলের কংগ্রেসম্যান ভীষণভাবে প্রতিবাদ করছেন, শক্তিশালীভাবে প্রতিবাদ করে উঠছেন দলের নীতির বিরুদ্ধে, দলের অন্যায়ের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে সেটা কেন পারি না? আপনি জানেন যে আমাদের বিএনপি আমাদের প্রধানতম দল, আমরা যারা আন্দোলন করেছি আমাদেরকে সবাইকে নিয়ে তারেক রহমান 2023 সালের
জুলাই মাসে সবাইকে নিয়ে একটা ৩১ দফা রূপকল্প ঘোষণা করেছে। সেখানে সর্বপ্রথমে কিন্তু এই কমিশনগুলো, যেখানে যেই সরকার যে কমিশনগুলো করেছে এই কমিশনগুলোর করার কথা ছিল। সেখানে রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে, সরকারের বিভিন্ন কাঠামো নিয়ে আমরা কিন্তু সেখানে কথা বলেছি। আমরা মানুষকে স্বপ্ন দেখিয়েছি, আমরা সেখানে কি কি সংস্কার করা হবে আমরা সেগুলো উপস্থাপন করেছি। আজকে সরকার যেগুলো করার কথা বলছে সেই কথাগুলোই কিন্তু আমরা বলেছি। নতুন বলতে কিছু নাই, কেননা রাষ্ট্রের তো আসলে নতুন বলে কিছু করা যায় না। এখন আমাদের এই জায়গাগুলোকে করতে হলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, যেই কারণে আমরা নির্বাচনের কথা বলি। এখন আমি তাহলে আপনাকে প্রশ্ন যদি করি, আপনারা তো সংস্কারের কথা বলেন এতক্ষণ, আগামী ইলেকশনে ৩০০ আসনে আমার দুইটা প্রশ্ন দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি এই প্রশ্নটা পরে করি। প্রথমে আপনাকে বলি, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এবং যে নৃশংসতা, যে জুলুম, যে অন্যায় রাহাজানি তারা করেছে, শুধু নিষিদ্ধতার মধ্যেই ঠিক মানে থাকা উচিত নয়, তাদেরকে প্রত্যেককে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু আপনার কাছ থেকে জানতে চাই, কোন অপরাধ বাকি আছে আওয়ামী লীগ যেটা করে নাই সেটা করলে আপনারা নিষিদ্ধ করার জন্য আপনারা প্রস্তাব আসবে অথবা আপনারা আন্দোলন করবেন? একটা অপরাধের কথা বলেন যে অপরাধটা বাকি আছে। আমি মনে করি যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোকে কয়েকটা বিষয় ঐক্যমত্য হওয়া দরকার। এক নম্বর হচ্ছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, জাতীয় পার্টি ফ্যাসিবাদের একটা অংশ, তারা কোনো দোষর না। 14 দল তো মনে করেন তাদের অবস্থান, তাদের ব্যক্তিটা, আমি এই কারণে যে এই জাতীয় পার্টি সরকারের পার্ট ছিল, মন্ত্রী নিচ্ছে তারা আওয়ামী লীগের কথা আগে বলেন। হ্যাঁ, তো এই আওয়ামী লীগ সহ তাদেরকে রাজনীতি তাদের করার সুযোগ আমরা দেব কি দেব না, এই ব্যাপারে আমাদের ঐক্যমত্য হওয়া দরকার। আমাদের ভারতীয় আগ্রাসনের ক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার। আমি ধন্যবাদ জানাই সরকার, ভারত সরকারকে এই কারণে যে তারা আমাদেরকে পিঁয়াজ বন্ধ করেছে। আমরা প্রমাণ করেছি যে ভারতের পিঁয়াজ ছাড়াও বাংলাদেশের মানুষ 20 টাকায় পিঁয়াজ খেতে পারে। আপনি দেখেছেন যে আমাদের মেডিকেল ভিসাগুলো বন্ধ করেছে, এজন্য কিন্তু বাংলাদেশের মানুষ মারা যায় নাই কেউ বিনা চিকিৎসায়। ভাই, আমরা ভারতের ব্যাপারে পরে আসবো, আপনি এটা বলেন কোন অপরাধ বাকি আছে যেটা করলে এটা আপনারা নিষিদ্ধ? আওয়ামী লীগ গণহত্যার দায়ে শাপলা চত্বর, আপনি পিলখানা এবং এই ছাত্রদের যে 2000-এর বেশি এবং সারা বাংলাদেশে যেভাবে গুম, খুন, অপহরণ এবং আয়নাঘর, এখনো আমাদের সাবেক এমপি, একাধিক এমপি আমাদের এখনো খুঁজে পাই নাই আমরা। তো যার কারণে এই তারা যে ন্যাৎসি পার্টির মতো তারা যেই ভূমিকা রেখেছে, তারা গণহত্যা চালিয়েছে, গণহত্যার অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় 1000 বার। এবং আমরা আশা করব যে আওয়ামী লীগের শুধু ছাত্রলীগকে একটা কাগজ এবং একটা পরিপত্র দিয়ে যেই নিষিদ্ধ করা হয়েছে শুধু এটা না, তাদেরকে বিচারিক কাঠামোর মধ্যে নিয়ে তাদের অপরাধ সুনির্দিষ্ট করে আওয়ামী লীগ নিষিদ্ধ করে এটা চাচ্ছে। অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে। এরপরে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি, আমাদের সর্বশেষ আর দুটো প্রশ্ন আছে আপনার কাছে। একটা হলো, আমরা ইন্ডিয়ার ব্যাপারে কথা বলছিলাম। ইন্ডিয়া তো তারা গোপনে নয়, প্রকাশ্যেই এই দেশের শত্রু হিসেবে তারা নিজেদেরকে ঘোষণা দিয়েছে। এই দেখুন, জাস্ট যখন বিশাল একটা সামিট হয়ে গেল, আমাদের বিনিয়োগ সামিট, এই সময়ই তারা ঘোষণা দিল যে তারা ট্রানজিট দিবে না ইয়েতে, ওই আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে ইন্ডিয়া আমাদের, সেখানে তারা ট্রানজিট বন্ধ করে দিল। এই যে হঠাৎ করে এই সিদ্ধান্ত, এছাড়াও অসংখ্য কর্মকাণ্ড তারা করছে। আমাদের পার্বত্য চট্টগ্রামকে আবারও শান্ত করার জন্য ইন্ডিয়া গভীরভাবে ষড়যন্ত্র করছে। আমাদের দেশকে যত তারা আমাদের দেশে কিছু পাঠানোর জন্য নিষেধাজ্ঞা জারি করবে, তত আমরা শক্তিশালী হব। কিন্তু এই ইন্ডিয়া সম্পর্কে আপনাদের রাজনীতিবিদদের, বেশ কিছু রাজনীতিবিদদের খুবই দেখি যে সংবেদনশীল, আপনারা খুবই তাদের জন্য আপনাদের মায়া কান্না করেন। একদম খুব ভালো সম্পর্ক রাখতে হবে। যে ইন্ডিয়া দেশকেই স্বীকার করে না, সেই ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক রাখার জন্য যে রাজনীতিবিদরা চেষ্টা করছে, সেই সম্পর্কে আপনার মন্তব্য কী? ধন্যবাদ। আসলে এখানে আপনি জানেন যে কায়মি স্বার্থবাদী গোষ্ঠী, তারা এখানে ভারতের প্ররোচনায় বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় ভূমিকা রাখছে। এখানে তাদের জাল বিছিয়ে রেখেছে এবং বিভিন্নভাবে তাদের সেই ভূমিকাগুলোকে স্পষ্ট করার জন্য চেষ্টা করছে। এটা বিভিন্ন দলের ভিতর থেকেও আমরা দেখেছি। আমরা মনে করি যে আমাদের যেভাবে আমাদের সেখানে স্বাভাবিক চলাফেরা, আমাদের সাথে যে চুক্তি যে বাতিল করেছে, এটাকে সামনে রেখে জাতীয় স্বার্থকে আমরা বিবেচনায় নিয়ে ভারতের সাথে যেই সমস্ত চুক্তি হয়েছে, যেগুলো দেশের সার্বভৌমত্বের জন্য এবং আমাদের বেঁচে থাকার জন্য, বিশ্বে একবার মাথা উঁচু করে আমরা দাঁড়ানোর জন্য, সেই চুক্তিগুলোকে
অবিলম্বে এই সরকারের উচিত বাতিল করে দেওয়া। অবিলম্বে উচিত আমাদের এই যে আশুগঞ্জ থেকে তারা যে সমস্ত মাল নেয়ার সুযোগ এখনো আছে এগুলোকে অবিলম্বে এগুলো বন্ধ করে দেওয়া। ভারতের আপনি জানেন যে ভারত এটা আজকে আমাদের এখানে নির্বাচনের সময় যারা আওয়ামী লীগ করেছে সংখ্যালঘু তাদের কিছু মানুষকে হয়তো তাদের বাড়িঘরে হামলা হয়েছে বা কিছু মানুষের উপরে হামলা হয়েছে, এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তারা এখানে কিন্তু একটা ধর্মীয় উন্মাদনা এখানে কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের এবং আমরা যারা বিরোধী দল ছিলাম দেশবাসী ঐক্যবদ্ধ থাকার কারণে তা পারে না। আমি একটু শেষ করছি। এবং আপনি জানেন যে আজকে আমাদের ভারত আমাদের এখানে মেডিকেল ভিসা বন্ধ করে দেওয়ায় আমি তাদেরকে ধন্যবাদ জানাতে গিয়েছিলাম এই কারণে যে বাংলাদেশে আজকে চিকিৎসা ব্যবস্থা অনেক অনেক ডেভেলপ করেছে। সর্বশেষ চীন থেকে 3টা হাসপাতাল স্পেশালাইজড করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, একটার জন্য স্থানও নির্ধারণ হয়েছে। আমি আপনার এই শোয়ের মাধ্যমে বলতে চাই যে বরিশাল এবং খুলনা এর মধ্যবর্তী জায়গা হচ্ছে গিয়ে পিরোজপুর, এই জায়গাটাতে যদি একটা হাসপাতাল করা যায় এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন তাদের কাছে আমাদের নিবেদন যে পিরোজপুরে যদি একটা হাসপাতাল করা যায় তাহলে ওই অঞ্চলের মানুষ তারা উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিবাদ জানিয়েছেন, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের চিকিৎসা বন্ধ করার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা অতিথির বক্তব্য শুনলেন, প্রাণবন্ত আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। সর্বশেষ অনুরোধ হলো আগামী নির্বাচনে আপনারা ভালো প্রার্থী, যোগ্য প্রার্থী নির্বাচন করুন 300 আসনে, তাহলে বাংলাদেশ হবে একটি শান্তির দেশ। আমাদের সাথে থাকবেন, ভবিষ্যতে আমরা আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদেরকে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।